এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েখ শশী আজ আপনাদের সঙ্গে আছি। আজকে শিরোনাম রেখেছি যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সংকট বাংলাদেশে। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন আলতাফ পারভেজ, সাংবাদিক ও গবেষক। একই সঙ্গে আমরা পেয়েছি জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেমকে, গবেষণা পরিচালক সিপিডি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই। মূল আলোচনাতে যাওয়ার আগে জানতে চাই যে ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? খুব দ্রুত কি আমরা কোনো পরিসমাপ্তি দেখতে পাচ্ছি এখন? যুদ্ধটা তো প্রায় 10-11 দিন হয়ে গেল, এখনো তো বন্ধ হওয়ার কোনো আলামত নেই। উভয় পক্ষই বলছে যারা যুদ্ধ চালিয়ে নিবে, এবং বিশ্বে এমন কোনো ব্যবস্থা নেই যে জাতিসংঘ আগের মতো বলবে যে যুদ্ধ বন্ধে তারা কোনো উদ্যোগ নিচ্ছে। ওআইসিও নীরব, মানে চীন এবং রাশিয়াও কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে আপাতত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। এটা হলো প্রথম বিষয়। যুদ্ধ শুরু করার ক্ষেত্রে সম্ভবত যুক্তরাষ্ট্রের কোনো এন্ড গেমও ছিল না, মানে কিভাবে যুদ্ধটা শেষ করবে। এই যুদ্ধটা শুরু হয়েছে আসলে ইসরায়েলের কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, সেটাই এখন মনে হচ্ছে। ইসরায়েলের সেই পরিকল্পনা, মানে ওর অবজেক্টিভ এখনো শেষ হয়নি মনে হচ্ছে। ইরানকে আরো কাবু করতে চায়। মানে প্রাথমিক একটা পরিকল্পনা তো ছিল রেজিম চেঞ্জ, নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো হয়নি, কিন্তু ইসরায়েলের যে পরিকল্পনা সেটা রেজিম চেঞ্জের চেয়েও মনে হচ্ছে বেশি কিছু। তারা ইরানকে আরো পর্যুদস্ত করতে চায়, আরো কাবু করতে চায়। সামরিকভাবে তারা ইরানকে যে থ্রেট মনে করত সেই থ্রেট অনেকটা নির্মূল করতে চায়। আর রেজিম চেঞ্জের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অন্তত ছিল, যেটা ইসরায়েলেরও সাড়া ছিল, সেটা তো হয়নি। যে সিরিয়ায় বা লিবিয়ায় বা ইরাকে যা করতে পেরেছিল ওরা, ইরানে সেটা সম্ভব নয়। তো ট্রাম্পের সেই পরিকল্পনাও গতদিন অবশ্য ডোনাল্ড ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলছিলেন খুব দ্রুত এই যুদ্ধ শেষ হবে। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোন আলাপ হলো। মানে এই যুদ্ধ কতদিন চলবে এই মুহূর্তে হয়তো বা বলাটা বেশ কঠিন, কিন্তু প্রভাব তো নিশ্চয়ই ছড়িয়ে পড়ছে আঞ্চলিক এবং একই সাথে বাংলাদেশেও। বাংলাদেশে ইতিমধ্যে কী ধরনের প্রভাব পড়ছে? বাংলাদেশে দু ধরনের প্রভাব আমরা দেখছি। একটা তো তাৎক্ষণিক, সেটা হলো যে যুদ্ধজনিত কিছু সমস্যা। আরেকটা হলো গুজব এবং আতঙ্কজনিত সমস্যা, মানে যে ভিড়গুলো আমরা দেখছি পেট্রোল পাম্পে। আরেকটা হলো ব্যবসায়ীদের কারসাজিজনিত সমস্যা, যেমন ভোজ্য তেলের দামও বেড়ে গেছে। ভোজ্য তেল তো মধ্যপ্রাচ্য থেকে আসে না, সেটা হয়তো একটু পরিবহন কস্ট হয়তো সামান্য বেড়েছে ট্রাক ইত্যাদির কারণে, কিন্তু এটাকে অজুহাত করে সেটা অনেক দূর বেড়ে গেছে। আমরা এই তিন ধরনের সংকট দেখছি। আরেকটা হলো যে ইউক্রেন যুদ্ধ থেকে আমরা কিছু শিক্ষা নিইনি। ফলে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, যে নীতিগত পরিবর্তনটা প্রয়োজন ছিল আমাদের অর্থনীতির ক্ষেত্রে বা এই ধরনের সংকট থেকে শিক্ষা নিয়ে, সেটা আমরা করিনি। দেখুন, এই যে জ্বালানির ক্ষেত্রে আমরা কোনো বিকল্প জ্বালানির কথা শুনেছি, বিকল্প জ্বালানির শব্দটা খুব চালু, কিন্তু বিকল্প জ্বালানির উদ্যোগগুলো কিন্তু আমরা এগিয়ে নেইনি। যে সৌর বিদ্যুতের ব্যাপারটা আমরা যাইনি। এই খনিজ তেল বা ফসিল ফুয়েলের যে একটা সিন্ডিকেট, এটা থেকে বাংলাদেশ বেরোতে পারেনি। এটা একটা। ডলারের ক্ষেত্রে এবার তো রিজার্ভে টান পড়েছে, চাপ পড়েছে। ইউক্রেন যুদ্ধের পরেও সেটা হয়েছিল, কিন্তু জনশক্তি সহ অন্যান্য যে পণ্যগুলো বাংলাদেশ রপ্তানি করে সেগুলোর বহুমুখীকরণ করিনি। এক্সপোর্ট বাস্কেটের যে ডাইভার্সিফিকেশন, সেটা কিন্তু আমরা করিনি। যেমন এখন এবার সার সংকট হয়েছে, আমরা কিন্তু বহুবার বলেছি যে জৈব সারের দিকে বাংলাদেশের যাওয়া উচিত, সেগুলোও আমরা করিনি। ফলে কিছু কিছু দীর্ঘমেয়াদী করণীয় আমরা করিনি। এবার সেই সংকটের মুখোমুখি হচ্ছি। তাৎক্ষণিক যুদ্ধ যদি আরও, আমি বলবো, 1 মাস যদি অতিক্রম করে, তাহলে বাংলাদেশের জন্য সংকট আছে। কিন্তু এখনও জ্বালানির ক্ষেত্রে যে উদ্বেগ, সেই উদ্বেগগুলো আসলে আমার মনে হয় না কোনো বাস্তব কারণ আছে। জ্বালানির ক্ষেত্রে যে বড় সঙ্গে ডিজেল কিন্তু বাংলাদেশ আনে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ভারত থেকে। সেই উৎসগুলো কিন্তু মানে মধ্যপ্রাচ্যে নয়। ডিজেল কি উৎপাদন করে না, কিন্তু সেখানে যে রাষ্ট্র টু রাষ্ট্র যে চুক্তি আছে সেগুলো তো এখনো কাজ করছে এবং যথেষ্ট রিজার্ভও আছে। মানে অন্তত এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই। পেট্রোলের সংকট নেই। এলএনজিতে আমি বলবো সরকার একটা সংকট আঁচ করে এই বিষয়গুলোতেও মানে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। সংকটগুলো আসলে কোথায়, কিভাবে উত্তরণ ঘটবে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই। মানে যুদ্ধের একটা প্রভাব তো, মানে রাশিয়া ইউক্রেনের চাইতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তো আরো বাসার নিকটবর্তী। তো
এই যুদ্ধ যদি 1 মাস চলে বা এখন পর্যন্ত যা চলছে, আমাদের অর্থনীতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, মানে আমরা ব্রিদিং স্পেস কতটুকু পাবো? আর প্রথম কথা হলো এই যুদ্ধটা আসলে একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ, এবং এই যুদ্ধের কোনোভাবে আমরা আসলে অসুবিধাভোগী হওয়ার কথা না, কিন্তু আমরা সেই যুদ্ধের এই অসুবিধার মধ্যে পড়েছি। এবং দুর্ভাগ্যজনকভাবে এইটাই দাঁড়াচ্ছে প্রতিনিয়ত সব জায়গায়, যে আমরা এটাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে আমরা উপায় খুঁজছি, অথচ যারা এই যুদ্ধটা সৃষ্টি করেছে তাদের উপরে আমরা কোনো চাপ প্রয়োগ করছি না। আমরা খুঁজছি যে বিকল্প কোন উপায়ে আমাদের অর্থনীতি কীভাবে আমরা স্বস্তি দেব, এবং সেটি কিন্তু আমার তো মনে হয় যে এইভাবে স্বস্তির জায়গা খোঁজার চেয়ে বরঞ্চ যারা এই যুদ্ধের জন্য যায় তাদের উপরে একটা চাপ প্রয়োগ করা দরকার বৈশ্বিকভাবে। কিভাবে করতে পারি আমরা? এবং সেটা করবার জন্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো গ্লোবালি রয়েছে, যদিও সেগুলো অকার্যকর, খুব বেশি কার্যকর না, সেটা রয়েছে, কিন্তু আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ, মানে বাংলাদেশের মতো উন্নয়নশীল, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো অথবা এশিয়ার অন্যান্য যে দেশগুলো যারা এটার ভুক্তভোগী, মূলত ভুক্তভোগীর সবচেয়ে বড় জায়গাটা হলো আমদানি নির্ভর দেশ তো আমরা, এবং আমাদের পুরো আমদানিটি করবার জন্য আমাদের রিজার্ভ ব্যবহার করতে হয়, এবং এরকম আমদানি নির্ভর দেশ মোটামুটি সবই উন্নয়নশীল দেশই কম বেশি তাকে আমদানি করতে হয়, জ্বালানি কারোরই নিজস্ব পণ্য খুব কম দেশের। সুতরাং এই দেশগুলো কিন্তু এখন প্রচণ্ডভাবে আক্রান্ত, কেননা কারোরই সেইভাবে রিজার্ভ রাখার পরিস্থিতি নেই, সবই আয় করেন ডলার, সেই ডলার দিয়ে এটা ব্যয় করে। সুতরাং এই দেশগুলোর আসলে সমন্বিতভাবে তার ভয়েস রেইজ করা দরকার গ্লোবালি। কেন জানি আমরা একটা গ্লোবাল মোডলের কাছে মনে হয় ধরা পড়ে গেছি, এবং আমরা সেই জায়গাটাতে মেনে নিচ্ছি, এবং প্রতিনিয়ত আমরা প্রতিদিনই নিউজ করছি যে আচ্ছা যুদ্ধ দীর্ঘায়িত হলে আমরা কিভাবে এখান থেকে কিভাবে এসকেপ করব না করব। কিন্তু এই জায়গাটাতে গ্লোবালি প্রেশার দেওয়া উচিত তাদের উপরে, যেমন একটা হওয়া উচিত, যেমন অলরেডি সেই প্রেশারটা তারা বোধ করছেন, এবং যেটা আজকের নিউজ এসছে যে G7 দেশগুলো তাদের যে রিজার্ভ রয়েছে সেখান থেকে 400 মিলিয়ন ব্যারেল তারা, তাদের তো প্রত্যেকেরই স্ট্র্যাটেজিক রিজার্ভ রয়েছে, সেগুলো তারা এখন ওয়ার্ল্ড মার্কেটে তারা ছাড়বে। যদি এটা ছাড়ে তাহলে সেটা অন্যান্য দেশগুলো কম বেশি পড়লে মূল্যে তারা মানে এই যে রিজার্ভ থেকে তেল ছাড়া, তাহলে তো G7 এর দেশগুলোও একটা অভিযোজনের মধ্যেই যাচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন যে প্রতিবাদ জানানো, ওদের অভিযোজন তো হলো একেবারেই বাজারে যে মূল্য আছে মূল্যটা যাতে খুব বড়ভাবে প্রতিক্রিয়া না পায়, আদারওয়াইজ তাদের দীর্ঘ সময় তাদের এই জিনিসটা চালিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে। এমনকি আমরা অভ্যন্তরীণভাবেও তো এখানে অন্যান্য সময় হলে পার্শ্ববর্তী কোনো দেশে কোনো ধরনের কারণে আক্রান্ত হলে আমরা সেই দেশের হাই কমিশনারকে ডাকছি, সেই দেশের রাষ্ট্রদূতকে দেশে আমরা তাদের প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের দেশে কি আমরা এটা দেখছি? এই যে একটা বড় যুদ্ধের কারণে যে দুটো পক্ষ হয়ে দাঁড়াচ্ছে, বাংলাদেশ যে এখানে একটা ভুক্তভোগী ভিকটিম, আমরা কি যে দেশগুলো এই আক্রমণের জন্য দায়ী বা যাদের জন্য দায়ী তাদের রাষ্ট্রদূতকে কি ডেকে আমরা আমাদের প্রতিবাদ বা আমাদের এই সংকটের কথা জানাচ্ছি? আমরা তো তা তো জানাচ্ছি না, উপরন্তু আমরা আবার হুমকির মুখে রয়েছে। আজকে দেখতে পাচ্ছি যে অর্থমন্ত্রী মহোদয় বলছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি চাচ্ছি যে তৃতীয় দেশ থেকে যাতে আমরা জ্বালানি তেল আমদানি করতে পারি। আপনি ভাবতে পারেন যে আমরা অনুমতি চাচ্ছি, এই যে একটা পজিশন, এই সমস্ত জায়গা থেকে তো আমাদের আসলে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্স গুলো আরো একটু স্ট্রং করার প্রয়োজন আছে। যেহেতু প্রসঙ্গটা আসলোই খন্দকার গোলাম মুয়াজ্জেম, মানে অর্থমন্ত্রীকে কেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে? আপনি কয়েকদিন আগে একটি চুক্তি করেছেন, এটা কি ঐতিহাসিকভাবে বাংলাদেশ নিয়ে আসছিল? না, আপনি ইতিমধ্যে একটা চুক্তি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ট্রেড এগ্রিমেন্ট, এখনো যদিও সেটা বাস্তবায়ন হয়নি, কিন্তু সেই ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত দেশের সাথে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, সেই দেশগুলোর বিপক্ষে যদি কোনো মার্কিন অবস্থান থাকে তাহলে বাংলাদেশকেও সেই অবস্থান মেনে চলতে হবে। এই যে একটা পজিশন, যেটার ব্যাপারে সিপিডি থেকে আমরা কড়া আপত্তি জানিয়েছিলাম যে এই চুক্তিটি থেকে বাংলাদেশের সরে আসা দরকার, কিন্তু এই যে একটা অবস্থান, সেটা তো আমাকে বড়ভাবে সরে আসা দরকার, সেই বাস্তবতা বাংলাদেশের আছে, আবারও বাস্তবতা আমি আবার বলছি বাস্তবতা রয়েছে, বাস্তবতা রয়েছে, এবং আপনি আপনার সমস্যাগুলো তাদের কাছে চিহ্নিত করুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মতো একটা অনির্বাচিত সরকার, মনে হয় যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের মতো একটা দেশের বাস্তবতা মেনে যে একটা চুক্তি যেটা চাপিয়ে দেওয়া হয়েছে বা আমরা নিজেরা যে চেয়ে এনেছি, মানে সেই বিশ্লেষণও হয়তো বা আসবে, মানে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এমন চুক্তি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে বলে দিল, দেখেন এত সহজ? আমি আবার বলছি, ট্রেড নেগোসিয়েশনের ক্ষেত্রে অনেক রকমের কৌশল রয়েছে, এবং আপনি মার্কিন স্বার্থ তারা তাদের দিকটা দেখবে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো আপনার স্বার্থগুলো দেখবেন। এমন তো না যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি করতে চায়নি, তা তো না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো চুক্তির জন্যই গিয়েছে, এবং গিয়েছে এই কারণেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্য অসাম্য রয়েছে এবং মার্কিন সেটা এখানে বৃদ্ধি করতে চায়। শুরুতে সেটা বলা হলো যে আমরা কিছু পণ্য তাকে রপ্তানির সুযোগ দিচ্ছি, আমাদের দেশে বাড়লে তার ঘাটতি কমে আসবে, এই কারণে আমাদের সাথে ট্যারিফ এগ্রিমেন্টের কথা বলা হলো। কিন্তু পরবর্তীতে এই জিনিসটা এমন বিস্তৃত পরিসরে এসছে, এটা কিন্তু আমরা জনগণ জানতোই না। আমি তো মনে করি যে এই চুক্তি নতুন সরকারের সিপিডি কে জানানোর উদ্যোগ নিয়েছিল তখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, সিপিডি কে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে অ্যাপ্রোচ করেছিল, মানে তখন কি আপনাদের মিডিয়া আমাদের কাছে এসেছিল? হ্যাঁ, আমরাও গিয়েছিলাম। এবং আমি এবার আপনাদের মানে এটা নিয়ে তো আসলে আনুষ্ঠানিক ফোরামে, যেহেতু সংসদ ছিল না, এবার আপনি আলোচনা যেহেতু হয়নি। জানতে চাচ্ছেন আরেকটু শোনেন, তাহলে সুবিধা হবে। আপনাদের মিডিয়া থেকে যখন আমাদের কাছে এসছে, তারা এসছেন হলো শুধু ট্যারিফ কমে যাচ্ছে, এতে আমরা উপকৃত হচ্ছি, যেহেতু চীন এবং ভারতের সাথে আমাদের একটা 10-15% একটা ট্যারিফ গ্যাপ হচ্ছে, আমরা অনেক উপকৃত হচ্ছি। তখন আমি নিজে বলেছিলাম যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের আসলে এই যে ট্যারিফের মাধ্যমে বাংলাদেশের সুবিধা পাওয়ার সুযোগ কম। তার কারণ হলো মার্কিন ভোক্তাকে তো উচ্চ শুল্কে পণ্য কিনতে হবে, তো মার্কিন যুক্তরাষ্ট্রে যখনই উচ্চ মূল্যস্ফীতি হবে, ভোক্তারা কেনা কমিয়ে দেবে, এবং কমিয়ে দিলে যেটা হবে, আমাকে যতই সে ট্যারিফ সুবিধা দেখ বা আমি পাই কম্পারেটিভলি, আমার পণ্য আসলে সেখানে বিক্রি হবে না। এবং তাই হয়েছে, মার্কিন ভোক্তার কিন্তু এই মুহূর্তে ক্রয় সামর্থ্য কম। উপরন্তু যেটা হয়েছে, চীন এবং ভারতের মতো দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে পণ্য রপ্তানি না করতে পেরে তারা বিকল্প বাজারের দিকে গিয়েছে, ইউরোপে গিয়েছে, এবং ইউরোপে গিয়ে সেখানে তারা এখন কম মূল্যে পণ্য রপ্তানি করছে, সেখানে আবার বাংলাদেশের পণ্য এখন আমরা রপ্তানি করতে পারছি না। আপনি দেখবেন প্রায় 6-7 মাস ধরে আমাদের নেগেটিভ গ্রোথ। এই কথাগুলো বলেছিলাম, দুর্ভাগ্যবশত আপনাদের মিডিয়ার তো একটা করে ফোকাস থাকে, অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলগুলো আপনারা সে সময় বলেননি। অন্তর্বর্তীকালীন সরকারের কি অ্যাঙ্গেল ছিল যে আপনার কথা শুনলো না, আপনাদের কথা? অন্তর্বর্তী সরকারের এই জিনিসটা তো আপনার কাছে খুব ভালো পরিষ্কার একটা অবস্থান রয়েছে যে এই চুক্তিটি যাতে না করে, এই চুক্তিটি যাতে নতুন সরকার করেন, এই জায়গাগুলো আমরা তাকে বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে সরকার চলে যাওয়ার মাত্র 1 সপ্তাহ আগে 6 ফেব্রুয়ারি একটা হয়েছে, 9 ফেব্রুয়ারি একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, একটা জাপানের সাথে, একটা ইউএস এর সাথে। এই চুক্তিগুলো তো আসলে নতুন সরকারের করার কথা, দীর্ঘমেয়াদী এই বিষয়গুলো। আমি এখনো মনে করি যে এই চুক্তিগুলো নতুন সরকারের পার্লামেন্টে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আলতাফ পারভেজ। এই প্রসঙ্গেই আপনার কাছে আসতে চাই, মানে খন্দকার গোলাম মজুম যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও এটা নিয়ে যখন কথা হয়েছে, বলেছেন, আমি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজার একটা আলাপে দেখছিলাম, তিনি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে সেটা এখানে উইন উইন সিচুয়েশনে আছে। এখন সিপিডির বক্তব্য বা বাংলাদেশে আরও যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে বিশ্লেষণ করেন, তাদের বক্তব্য শুনলে এ কথার প্রতিফলন হয় না। আপনার পর্যবেক্ষণ কি? আসলে দেখুন, দুটো ব্যাপার। আগে আমি শিরোনামটা বলিনি আমার বক্তব্যে, সেটা হলো এই যে বাণিজ্য চুক্তিটা হলো এবং তার সাথে সমন্বয় করে যে আমাদের মন্ত্রী পরিষদে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদে যে মন্ত্রী নিয়োগ হলো, এই দুটোর পর বাংলাদেশ কিন্তু পূর্ণ স্বাধীন নেই আমি বলব, অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রতিরক্ষার ক্ষেত্রে, বিশেষভাবে কৃষির ক্ষেত্রেও। কিন্তু চুক্তিটা করতে যাওয়া হয়েছিল কিন্তু শুল্ক কমানোর কথা বলে, কিন্তু চুক্তিটার যতটুকু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, বাংলাদেশে প্রকাশিত না হলেও খোদ আমেরিকাতে চুক্তিটার অনেক কিছু প্রকাশিত হয়েছে, তাতে তো অনেক কিছু দেখা যাচ্ছে যে কৃষি পণ্যের ক্ষেত্রে, প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে এবং আরও এরকম অনেকগুলো ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা হারিয়েছে। স্বাধীনতা হারিয়েছে মানে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের বর্তমান বা ভবিষ্যতের সরকার এই চুক্তি কার্যকর থাকা অবস্থায় নিজের স্বার্থকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, তাকে যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছায় গুরুত্ব দিতে হবে। এইটা হলো, এই চুক্তি করার জন্যই আসলে নির্বাচন বিলম্বিত হয়েছিল। 18তম মাসে যে আমরা একটা নির্বাচন পেয়েছি, নির্বাচনের 2-3 দিন আগে যে চুক্তিগুলো হলো, এই দুইটা আসলে সামঞ্জস্যপূর্ণ। এখন দেখুন, এই চুক্তির নিয়ে তো এখন তো বলা হচ্ছে যে প্রধান দল এবং বিরোধী দল উভয়ই জানতো তাদের সম্মতিতে চুক্তি হয়েছে। যেসব স্বাধীন গবেষক বা বুদ্ধিজীবী এইটার বিরুদ্ধে তখন শুরুতেই বলেছিল, তারা তো মিডিয়া গুরুত্ব পায়নি, তারা তো এখানে বামপন্থী এবং অবজ্ঞার শিকার ব্যক্তি। এখন বাংলাদেশ ক্রমে যত এগুবে, যত সিদ্ধান্ত নিতে চাইবে নতুন সরকার, তখনই দেখবে যে তার হাত পা কতটা দড়ি দিয়ে বাঁধা আছে। কারণ মন্ত্রী পরিষদেই তো চুক্তির পক্ষের লোকজনকে নিয়োগ দিতে হয়েছে। দেখুন, বিএনপির 212 জন এমপি, কিন্তু তাদেরকে ওই সব পদে কিন্তু তাদের এমপিদের বাইরের লোককে নিয়োগ দিতে হয়েছে, এবং তাদের যে জোট, সেই জোটের লোকও নিতে পারেনি, তারা দূরবর্তী
অরাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিতে হয়েছে। মানে এমন একটা অবস্থা কেন তৈরি হলো আলতাফ পারভেজ? মানে এটা কি, এটা হলো যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলো এবং অনির্বাচিত আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার উভয়ই বিভিন্ন জায়গায় স্বার্থের বন্ধনে আবদ্ধ, না। তারা ক্ষমতায় থাকতে চায়, সেই জন্যই তাদেরকে এইসব চুক্তি মেনেই ক্ষমতায় থাকতে হচ্ছে। মানে আমি ঠিক এই জায়গাটাতেই জানতে চাই, রাজনৈতিক সরকারগুলো মানে সিপিডি বলি বা অন্যান্য সংস্থা বিভিন্ন সময় ওদের বলেছেন যে রাজনৈতিক সরকারগুলোর বিভিন্ন স্বার্থ থাকে, সেই স্বার্থের জন্য তারা বিভিন্ন ধরনের চুক্তি করেন। ভারতের সঙ্গে বাংলাদেশ বেচে দেওয়ার কথা অনেকবার আসে, অন্যান্য দেশের সঙ্গে আসে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা বডিকে এই ধরনের চুক্তির মধ্যে যেতে হলে কেন? এটা কি নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য? হ্যাঁ, এইটাই একটা নয়া উপনিবেশবাদ। এটা একটা শব্দটা শোনালে কঠিন শোনাবে, কিন্তু এই বাস্তবতার মধ্যেই আছি আমরা সবাই। এবং দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অদলীয় সরকার, কিন্তু অরাজনৈতিক সরকার নয়। আমি বলবো সুপার পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল এটা। মানে সেই পলিটিক্সটা কি আমেরিকার কোর্টে খেলে গেল তাহলে? না, সেটা তো বাণিজ্য চুক্তি, তাই যদি আরো অনেক কিছু করেছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। কারণ তখন তো একটা গণ অভ্যুত্থানের উত্তেজনায় অনেক প্রত্যাশা ছিল এই গভর্নমেন্টের কাছে, তারা সেই প্রত্যাশাকে ঢাল হিসাবে ব্যবহার করে সেই সব রেটরিককে ব্যবহার করে এই ধরনের কাজ করে গেছে। আপনার সঙ্গে প্রথমে যখন আলাপ হচ্ছিল আপনি বলছিলেন এই যুদ্ধে যে প্রভাবগুলো পড়েছে, অন্যতম একটা প্রভাব হলো বাংলাদেশে মানে একটা প্যানিক তৈরি হয়েছে। তো আজকে যখন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত তিনি গতকাল বলছিলেন যে বাংলাদেশে ডিজেল আমদানি করলেও পেট্রোল এবং অক্টেনে আমরা স্বয়ংসম্পূর্ণ, যেটা আমরা অনেক দিন ধরেই জানি। এখন আপনি যখনই টিভি খুলি আমরা বা পেপার পত্রিকা দেখি, ফিলিং স্টেশনগুলোতে যে লম্বা লাইন মূলত পেট্রোল এবং অক্টেনের জন্য। তো যদি পেট্রোল অক্টেনে আমরা স্বয়ংসম্পূর্ণই হব, এখানে এখনো লাইন দিতে হচ্ছে কেন? রেশনিংটা এইভাবে কেন করতে হচ্ছে? দেখুন, মাসের প্রথম 4 দিনের ডেটাটা আমি বলি। আমাদের এখানে অক্টেনের, আমি যেটা পড়েছি, আমি জ্বালানি বিশেষজ্ঞ নই, যে চাহিদা ওই 4 দিনে প্রতিদিন তার দ্বিগুণ মানে কিনেছে মানুষ। তো এটা তো এই 4 দিন তো বাংলাদেশে অক্টেনের এত ক্ষুধা তৈরি হওয়ার কথা না, কিন্তু মানুষ এইটা তো আতঙ্কিত হয়ে গুজবের কারণে কিনেছে। এই আতঙ্ক এখন হয়তো অন্য ক্ষেত্রেও আমি বলবো যে ভোগ্যপণ্যের ক্ষেত্রেও এটা ছড়িয়ে পড়েছে, বা এ থেকে কোনো ব্যবসায়ী সিন্ডিকেটও সুযোগ নিতে পারে। আমাদের এখানে যুদ্ধ এখন 10-11 দিন হয়েছে, এখনো কিন্তু জ্বালানি নেই এরকম কোনো ব্যাপার ঘটেনি। তাহলে এত আতঙ্কিত হয়ে কেনার কারণে এই ভিড়টা হচ্ছে। এবং আসলে তো এটা সত্য, আপনি বলেছেন যে পেট্রোল পাম্পগুলোতে একটা নৈরাজ্যকর অবস্থা, ভিড়, বিশৃঙ্খলা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে বাইকাররা। এবং পেট্রোল পাম্পের মালিকরা রীতিমতো আতঙ্কগ্রস্ত। তারা বলছেন যে মানে তাদেরকে নিরাপত্তা না দিলে আসলে ব্যবসা চালিয়ে যাওয়া এত ভিড় হলে তো আসলে সেখানে ব্যবসা করা যায় না শান্তিতে। কিন্তু আমি বলবো সরকার এখন পর্যন্ত যে রেশনিং করছে, সরকার 2-3 বার বোধহয় সিদ্ধান্ত পরিবর্তন করেছে, কিন্তু সিদ্ধান্ত একটা নিয়ে সেটা মানে দীর্ঘদিন চালু রাখার দরকার আছে। এবং সিদ্ধান্ত হতে হবে সুচিন্তিত, যে আমাদের 2 সপ্তাহ যুদ্ধ চললে কি হবে, 1 মাস চললে কি হবে, 2 মাস চললে, এভাবে আসলে চিন্তা করা উচিত। এখন অন্তত আমার যেটা মানে যেসব ডেটা জ্বালানির পত্রিকা বেরোচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি সংকট নেই আপাতত, কিন্তু যুদ্ধ 1 মাস ক্রস করলে হয়তো। কিন্তু সরকার এখন পর্যন্ত যে মানুষকে আশ্বস্ত করার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, ধরেন ইনক্লুডিং এই রেশনিং সিস্টেম, তাতে মানে আশ্বস্ত মানুষ হচ্ছে না কেন, বা কিভাবে আশ্বস্ত হবে তাহলে? না, আসলে বিভিন্নভাবে নানা খবর বের হয়। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, নানা ধরনের উল্টাপাল্টাও খবর বের হয়, আমি বলবো, যেগুলোর সাথে সরকারি সিদ্ধান্তের হয়তো সমন্বয় নেই বা স্ববিরোধিতা আছে। সরকার আজকেও আরেক ধরনের বোধহয় রেশনিং করেছে, যেটা জেলা ঢাকার বাইরে। আসলে রেশনিং একটু করতেই হবে এখন, বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে। পেট্রোল অক্টেন হয়তো চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু যদি যুদ্ধ 20-30 দিন অতিক্রম করে, সরকার এখানে রেশনিং করতে হবে। মানে কিন্তু রেশনিং এর ক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাই, দুটো বিষয় এখানে গুরুত্ব দেওয়া উচিত, সেদিকে মনোযোগ কম। সেটা হলো প্রাইভেট কারের চলাচল সপ্তাহে অন্তত 2-3 দিন বন্ধ রাখতে হবে। এটা এখন এই সরকার হলো বা এই পার্লামেন্ট হলো ধনীদের পার্লামেন্ট, এই ধরনের সিদ্ধান্ত সরকার নিতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এইগুলো হলো কার্যকর। এবং এসি বন্ধ করতে হবে আমাদের বড় আকারে। এই দুটো হলে বিদ্যুতের কিছু সাশ্রয় হবে, জ্বালানির কিছু সাশ্রয় হবে। আসলে সাশ্রয়ের জায়গায় যেতে হবে,
ওই রেশনিং এর ওইখানের চেয়ে এইটা হলো গুরুত্বপূর্ণ, যাতে মানুষ পেট্রোল পাম্পে যাওয়াটাই কমায়। আচ্ছা, যুক্ত করি। জি জি অবশ্যই। সেটা হলো, আমি প্রতিদিন বনানী থেকে অফিসে আসবার সময় ফলো করি ট্রাস্ট ফিলিং স্টেশন যেটি রয়েছে, সেটিতে লাইনটা কত লম্বা। লাইনটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আচ্ছা, এবং আজকেই রাতে যখন আপনার এখানে আসছিলাম তখন আমি দেখছিলাম যে লাইনটা প্রাইম মিনিস্টার্স অফিসের পরে যে ফ্যালকন টাওয়ার ওই পর্যন্ত, এর আগে এটা ছিল ওদিকে গিয়ে মহাখালীর যে ওভারপাসটা সেই পর্যন্ত লাইন ছিল, এবং মোটরসাইকেলেরও লাইন দীর্ঘ ছিল। তার মানে হচ্ছে ধীরে 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 পরিস্থিতিটার উন্নতি হচ্ছে। এবং আজকেই দেখবেন সম্ভবত মোটরসাইকেলের জন্য আগে যেখানে 2 লিটার ছিল সেখানে 5 লিটার ব্যবহার করার, মানে যারা রাইড শেয়ারিং আমার মনে হয় সেটা যৌক্তিকভাবেই এটা সরকার ইতিবাচক সিদ্ধান্তই নিয়েছেন। দ্বিতীয় যেটা বলা দরকার, আপনি আগে বলছিলেন যে ডিজেল করি, অকটেন পেট্রোল তো আমরা নিজেরা করি। আসলে অকটেন পেট্রোল নিজেরা করার মানেটা হলো আমরা অপরিশোধিত জ্বালানি নিয়ে এসে এখানে প্রসেস করি। এখন যেহেতু অকটেন অপরিশোধিত জ্বালানিটা আনতে পারছি না, সুতরাং এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আমার এই পেট্রোল অকটেন এই প্রসেসটাও করার সুযোগ থাকবে না। সেই জন্য টেনশনটা যে একেবারে চলে গেছে তা না। বিকল্প উৎস থেকে আনছি ডিজেল, আমরা যেহেতু পরিশোধিত জ্বালানি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাচ্ছি কিছুটা, ভারতের সাথেও আলোচনা চলছে, আরও বাড়তি কিছু আনার জন্য উদ্যোগ দেওয়া হচ্ছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে সরকারের যে উদ্যোগগুলো সেটা অন রাইট ট্র্যাক। এবং আরেকটা যেটা বলছি রিসেন্টলি, সেটা হচ্ছে সরকার এটা যেন একটু রোলিং প্ল্যান আকারে যায়, অর্থাৎ পরিস্থিতি বুঝে প্রতিদিনই কিছু না কিছু সিদ্ধান্ত চেঞ্জ করে। এই যেমন প্রথমে 2 লিটার দিচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হয়ে 5 লিটার, যেমন আজকেই নতুন করে নির্দেশনা যেটা সাধারণ মানুষেরও একটু আশ্বস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আজকে যেমন আরেকটা নোটিশ আসছে, বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয়েছে যে ব্যাংকাররা যাতে রাইড শেয়ার করেন অথবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। আমি নিজে চিন্তা করছিলাম যে আমি যদি করতে চাই বনানী থেকে কিভাবে করবো, সেটা নিজেও একটু মানসিকভাবে চিন্তা করছিলাম যদি করতে চাই। সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরও কিছুটা প্রস্তুতির দরকার আছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই খন্দকার গোলাম মোয়াজ্জেম, এসিপিডির পক্ষ থেকে বলা হচ্ছিল যে বর্তমান যে অবস্থা সেখানেও জ্বালানির মূল্যে কিছুটা সাশ্রয় করার বা মূল্য কমানোর একটা সুযোগ সরকারের আছে, কিন্তু গত কিছুদিন ধরে বিশেষ করে এই যুদ্ধের পর থেকে এই বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের বাজার ক্রমেই বাড়ছে। যদিও গতদিন কিছুটা কমেছিল, কিন্তু এই অবস্থা চলতে থাকলে অতীতের অন্যান্য যুদ্ধের ইতিহাসও বলে মানে বাড়তেই থাকবে। এভাবে যদি বাড়তে থাকে বাংলাদেশের ইকোনমি এই জ্বালানিতে যে সাবসিডি দেয় সেটা কোন পর্যন্ত দিতে পারবে? প্রথম কথা যেটি, যে আমার ধারণা জ্বালানিতে সাবসিডি না দিয়েও উচ্চ মূল্যে জ্বালানি কেনার ক্ষমতা বিপিসির আছে। এবং সে কথাটা এই কারণেই বলছি যে বিপিসি মুনাফা করছে গত কয়েক বছর থেকে, অর্থাৎ আমরা ভোক্তা হিসেবে আসলে উচ্চ মূল্যে কিনছিলাম, বিপিসি যে মূল্যে আন্তর্জাতিক বাজার থেকে একটা সময় পর্যন্ত তো বিপিসি লোকসানও করেছে, লাখ কোটি টাকার উপরে লোকসান। না অত না, আর লোকসান ছিল তার, এবং গ্রাজুয়ালি সেই লোকসান পুড়িয়ে এখন তার 4000, মানে কোভিড এর সময় যখন জ্বালানি তেলের চাহিদা কমে গেল তখন থেকে লাভ করা শুরু করলো, এবং 2025 সালে তার লাভ হয়েছে হলো 4700 কোটি টাকা, এবং 2026 অর্থ বছরেও সে মুনাফা করছে। ঠিক একইভাবে এলএনজি আমদানিকারক প্রতিষ্ঠান আরপিজিসিএল, এবং তারাও লাভের ভিতরে রয়েছে। তার লাভের পরিমাণ হচ্ছে 91 কোটি টাকা 2025 সালে, আগের বছর 89 কোটি টাকা ছিল, ছোট কিন্তু। সুতরাং এদের পক্ষে আসলে জ্বালানি আমদানি করা সম্ভব, এবং সেই জ্বালানির যদি প্রয়োজন হয় তাহলে সরকার সেই জায়গাটিতে আন্তর্জাতিক যে এজেন্সিগুলো রয়েছে তাদের সঙ্গে সরকার ঋণ চুক্তি করতে পারে, এবং ঋণ চুক্তির মাধ্যমে এই জিনিসটা করতে পারে। আমাদের কাছে মনে হয় যে এখন এমন একটা সময়, এবং ইতিমধ্যেই ভোক্তারা আসলে উচ্চ মূল্য দিচ্ছে। মানে জ্বালানি কেনার ক্ষেত্রে সরকার ঋণ চুক্তি করে কম মূল্যে দিতে পারে। না না, কম মূল্যে দরকার না, ভোক্তাদের এখন কম মূল্য দরকার না। ভোক্তাদের এখন যে মূল্যটা এটাই রাখেন ভাই, কমানো দরকার নেই। ভোক্তারা কম চাচ্ছে না, ভোক্তারা অ্যাসিওর চাচ্ছেন যে আপনি যাতে এটা যাতে দীর্ঘমেয়াদে যাতে এই পরিস্থিতি যাতে আমরা সামাল দিতে পারি সেটার জন্য দরকার। আর একটা সমস্যা রয়েছে, আমরা যেটা বারবার বলছি, যেভাবে বিপিসি তার মূল্য ক্যালকুলেশন করে এটা ভুল, এবং আমরা দেখিয়েছি যে বিপিসি যেভাবে মূল্য ক্যালকুলেশন করে এখান থেকে আরও সে ওটার মূল্যের ভিতরে বলছে স্বয়ংক্রিয়, কিন্তু ওটার ভিতরে সে একটা বড় মার্জিন তার নিজের জন্য ধরে রেখেছে। এই যে তার ফল্টি ক্যালকুলেশন পলিসি, সেটাও কিন্তু ভোক্তা তার দায় বহন করছে। সুতরাং চাইলে যদি এখনও চায় যে ক্যালকুলেশন প্রসেসটা ঠিক করবে, তাহলেও কিন্তু শুধু ক্যালকুলেশন ঠিক করেও কিন্তু ভোক্তার জন্য আরও কম মূল্যে দেওয়া সম্ভব। আমরা এখন সেটা বলছি না, আমরা বলছি যে যদি সরকারকে বাড়তি মূল্যে কিনতে হয় সেটা এই এজেন্সিগুলো সম্ভব, যদি তারপরেও কিনতে হয় তাহলে সরকার তার জন্য আন্তর্জাতিক এজেন্সিগুলোর সঙ্গে ঋণ চুক্তি করে নিতে হবে। কিন্তু যেটা আমাদের বলার প্রয়োজন, যেটা মনে করি, সেটা হচ্ছে এখন যেন গভর্নমেন্ট কোনো ধরনের লং টার্ম কোনো কমিটমেন্টে কারোর সাথে যেন না যায়।
ইতিপূর্বে অনেক সময় দেখা গেছে ক্রাইসিস টাইমে সরকার হুটহাট করে অনেক দেশের সাথে লং টার্ম কমিটমেন্ট করে ফেলে, পরে যখন ক্রাইসিস শেষ হয়ে যায় তখন দেখা যায় যে সেখান থেকে বের হয়ে যাওয়া যায় না। সরকার এখন স্পট মার্কেট থেকে কিনবে, রাইট, সেক্ষেত্রে তো দাম আরো বেশি অবশ্যই পড়বে। এবং সে এই পরিস্থিতির জন্য স্বল্প মেয়াদে ওই ধরনের কস্টগুলো সরকারের বেয়ার করা দরকার। কিন্তু এই মুহূর্তে যে হুট করে আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি অস্ট্রেলিয়ার সাথে এলএনজি আমদানির জন্য দীর্ঘমেয়াদী 1 বছর বা 2 বছর করে, তাহলে সরকারের যে অন্যান্য এনার্জি নিয়ে যে পলিসিগুলো রয়েছে, যেমন রিনিউয়েবলে সে শিফট করতে চায়, সে আস্তে আস্তে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরতে চায়, কয়লার উপরে নির্ভরশীলতা কমাতে, এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা পরিস্থিতিটা যেহেতু এই মুহূর্তে এক ধরনের স্বল্প মেয়াদ থেকে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, অবজার্ভ করা এবং এটাকে 3 মাসের একটা রোলিং প্ল্যান হিসেবে ধীরে ধীরে অবজার্ভ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। অবশ্যই এর জন্য কস্টলি সেটা, এবং অবশ্যই সেটা ভোক্তার জন্য সেটা স্বাভাবিক সময়ের মতো দেওয়া যাবে না। ভোক্তারও এটা রিয়েলাইজ করা দরকার যে হ্যাঁ এই পরিস্থিতিতে এভাবেই হয়তো আগানোটা যৌক্তিক। মানে এখন যেই বৈশ্বিক অর্থনীতির অবস্থা এবং দেশের যে অর্থনীতির অবস্থা, ঠিক এই মুহূর্তেকেই এই আপনি যেই প্রক্রিয়াতে বলছেন সেটাতে গেলে পরবর্তীতে সরকারকে মানে সরকারের দিক থেকে যদি তারা ভাবে যে এটার নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে কিনা, ইতিমধ্যেই তো নেতিবাচক প্রভাব পড়ছেই। এবং এর প্রতি আপনি যখনই জ্বালানি হচ্ছে এমন একটা কাঁচামাল যেটা অর্থনীতির সমস্ত কর্মকাণ্ডে তার কিছু না কিছু তার অবদান আছে, তো যখনই সেটা স্বাভাবিকের চেয়ে আপনি কম দিচ্ছেন তখনই তার প্রতিক্রিয়াটি যে কোনো কাজেই পড়বে। যেমন এই যে সার আমদানি করতে হচ্ছে, তার একটা বড় কারণ হলো 2টো সার কারখানা আপনাকে এই গ্যাস বন্ধ করেছেন এবং তার কারণে এখন সার আমদানি। সরকারের মনে রাখা দরকার যে বোরোর সিজন আসতে যাচ্ছে এবং সেই সময় কিন্তু সার লাগবে। সুতরাং সরকারকে এখনই পরিকল্পনা রাখা দরকার যে সার যদি লাগে তাহলে চুক্তি করে অন্তত এই ব্লকের দেশগুলো থেকে না, অন্যান্য যারা সার উৎপাদন করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা রাশিয়া বা ইউক্রেন এই সাইডের দেশগুলো থেকে যদি সার পাওয়া যায় সেই চেষ্টাটি যেন সরকার রাখে, উৎস থেকে আরো বেশি করে খুঁজতে হবে, সেইটাই যেন চালু রাখে। অসংখ্য ধন্যবাদ আলতাফ পারভেজ। বিকল্প উৎসের প্রসঙ্গ যখন আসছিল, মানে আমি আপনার কাছে খুব সুনির্দিষ্টভাবে জানতে চাই, ইরান যুদ্ধ কি বাংলাদেশকে এই বিকল্প উৎস খোঁজার নাম করে আরো বেশি ভারত নির্ভর করে তুলছে? মানে জ্বালানি বলেন, খাদ্যপণ্য বলেন বা বিদ্যুৎ, ক্রমান্বয়ে আমরা দেখছি বিগত কয়েক বছরের চাইতে এটা ঊর্ধ্বমুখী। মোট যে বাণিজ্য হয় তার 85% বাংলাদেশ আর কি আমদানি করে। মানে ব্যাপারটা কি আসলে এমন? আসলে ভারত নির্ভর বা বাংলাদেশ নির্ভর এই চোখ দিয়ে যে আন্তঃপ্রতিবেশীদের সম্পর্ক দেখাটা ভুল। দেখুন, এই যে ডিজেলের সংকটে আমরা এখন একটা সুবিধা নিতে পারি, ভারতের সাথে আমাদের পাইপলাইন রয়েছে এবং সেই পাইপলাইন দিয়ে 2 দিনের ভিতরে ডিজেল আনা সম্ভব। কিন্তু এই যখন পাইপলাইন হয় তখন এটাকে অনেকে বাংলাদেশের সার্বভৌমত্বর লঙ্ঘন হিসাবে দেখছিলেন, কিন্তু এইটা তো এখন তো একটা সুবিধা, এখন এটা তো একটা প্রয়োজনীয় বিষয় হিসাবে দেখা যাচ্ছে। এই ডিজেল আমদানির বাংলাদেশ এই সংকটে ভারতের সাহায্য বা সহযোগিতা নিবে। আসলে ভারতও নিশ্চয়ই কোনোদিন কোনো সংকটে পড়লে বাংলাদেশ সহায়তা করবে। প্রতিবেশীদের সম্পর্কগুলোকে এভাবে দেখা উচিত যে আমরা ভারত নির্ভরশীল হয়ে পড়ছে বা আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, সেইভাবে না দেখে যে প্রয়োজনীয় মুহূর্তে সহযোগিতার সম্পর্ক। প্রতিবেশী তো থাকে এই জন্যই আমরা ব্যক্তিগত জীবনে যেটা করি, কোনো আগুন লাগলে তো প্রতিবেশী পানি নিয়ে এগিয়ে আসে, এর মানে তো এই না প্রতিবেশীদের কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলছি। ডিজেলের ক্ষেত্রেও এটা, এবং আমি বলবো যে খাদ্য মজুদের ক্ষেত্রেও আমি এটা একটু যুক্ত করতে চাই যে আমাদের যে সংকট, আমরা আসলে কোথায় কৃচ্ছতা সাধন করব, কোথায় একটু ভর্তুকি দেব, এই যে প্রায়োরিটিটা ঠিক করা দরকার। আমাদের দেখা যাচ্ছে এই ধরনের সংকটে আমাদের কৃচ্ছতা সাধনের জন্য আমরা নজর দেই গরিব মধ্যবিত্তের বিষয়গুলোর উপর, ধনাঢ্যদের বিষয়গুলো যাচ্ছি না। যেমন ডলারের রিজার্ভ নিয়ে কথা হচ্ছে, রিজার্ভ তো একটু সাশ্রয় করাই উচিত। সেক্ষেত্রে তো আমি এখন বিলাসবহুল দ্রব্যগুলো আমদানিতে এখনই কিছুটা রেশনিং করা উচিত, তাহলে না ডলারটা থাকবে। আবার জরুরি যে খাদ্যপণ্য, চাল ডাল লবণ চিনি তেল, এগুলার ক্ষেত্রে ভর্তুকি দিয়ে বরং একটা মজুদ গড়ে তোলা উচিত 1-2 মাসের জন্য। ফলে মানে আমি বলবো অগ্রাধিকারটা নির্ধারণ করা উচিত। সার অবশ্যই একটা অগ্রাধিকার বিষয় থাকা উচিত, কিন্তু নিশ্চয়ই যে আমি অনেক আলোচনায় শুনি যে আপনাদের যে মোটর রিক্সা বিদ্যুৎ খরচ করে এইটাকে ধরো, মানে তার মানে ভুল অগ্রাধিকারের দিকে আমাদের নজর চলে যায়। কিন্তু আমরা কখনো প্রাইভেট কার সপ্তাহে 2 দিন বন্ধ করার কথা বলছি না, এসি বন্ধ করার কথা বলছি না। মানে আমাদের অগ্রাধিকারটা ঠিক করা উচিত। অবশ্যই কিছু কিছু পদক্ষেপ নিতেই হবে, যুদ্ধ 1 মাস অতিক্রম করলেই অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, কিন্তু পদক্ষেপগুলা কোন সমাজের কোন শ্রেণীর গায়ে লাগছে, কোন শ্রেণীর গায়ে অনেক সময় দেখা যায় যে মানে পপুলিজম থেকেও একটা পদক্ষেপ নেওয়া হয়।
যে মানে মূল সমস্যাটাকে হয়তোবা আড়ালে ফেলে দেয় ব্যাপারগুলো। এবং এই পপুলিজম, ওই যে আমরা আমাদের যে ভারত বিরোধিতা, পাইপলাইনের বিরোধিতা করেছে, এখন কিন্তু কেউ কিছু বলছে না, কারণ এখন বাস্তব কারণে আমরা দেখছি এই পাইপলাইনটা জরুরি। এবং ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে, আমরা ভারত থেকে ওই সুবিধাটা ভাগ নিতে পারি। তো প্রতিবেশী তো ওই ভাগের জন্যই, এবং এগুলাকে কিছুটা রাজনীতির ঊর্ধ্বেও কিছু কিছু বিষয় কনসিডার করা দরকার। খন্দকার গোলাম মুয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই। দীর্ঘ সময়, প্রায় 1.5 বছরের অধিক সময় ডলার স্টেবল ছিল একটা সময় পর্যন্ত। গত এক সপ্তাহ ধরে ডলারের দর আবারও ঊর্ধ্বমুখী, অর্থাৎ টাকার অবমূল্যায়ন ঘটছে। মানে এই সময় এটা কেন? মানে শঙ্কার কি কোনো কারণ আছে নাকি রেগুলেশন এটা? না না, এই সময় এটাই স্বাভাবিক। সাধারণত বিশ্বব্যাপী ডলার সবচেয়ে বেশি ব্যবহার্য কারেন্সি, এবং এই মুহূর্তে যেহেতু বিশ্বব্যাপী সবচেয়ে বেশি তেল কিনতে হচ্ছে উচ্চ মূল্যে, ফলে ডলারের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। ফলে যতই বেশি ব্যবহার বাড়ছে ততই বেশি ডলারের চাহিদা তৈরি হচ্ছে, এবং সে কারণে মূল্য বৃদ্ধি করছে, এবং তার একটা প্রতিক্রিয়া বাংলাদেশে এখন আপনি দেখতে পাচ্ছেন। এবং এই যে আপনি একটা সময় বলছেন স্ট্যাবল একটা অবস্থায় ছিল, জাস্ট এই যুদ্ধ শুরুর আগ পর্যন্তও কিন্তু ডলার তুলনামূলকভাবে কিছুটা দুর্বল ছিল। এবং সেই সময় কিন্তু আমরা চাইলে আমাদের কারেন্সি আরেকটু অ্যাপ্রিসিয়েট করতে পারতাম, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহোদয়, যিনি জনাব হাসান এইচ মওজু যিনি ছিলেন, তিনি রাইটলি যেটা করেছেন যে আমাদের এই হুট করে শর্ট টার্মের জন্য না কমিয়ে বরঞ্চ লং টার্মের জন্য একটা রিজার্ভ রাখলে ভালো, এবং সেই কারণে তিনি একটা বড় পরিমাণ ডলার কিনেছেন। এই সময়কালে কয়েক বিলিয়ন ডলারের রিজার্ভ উনি বাড়িয়েছেন, যেটা এই মুহূর্তে কাজে দেবে। অর্থাৎ এই যে যখন উচ্চ মূল্য হচ্ছে, তখন যদি সরকারকে উচ্চ মূল্যে যদি কিনতে হয়, এলএনজি কিনতে হয় অথবা পেট্রোলিয়াম কিনতে হয়, তখন এই ধরনের রিজার্ভগুলো থেকে সরকার কিছুটা বাড়তি সুবিধা পাবে। যেটা আরেকটি, যেটা আলতাফ ভাই বলছিলেন যে হ্যাঁ, এই উচ্চ মূল্যের সুবিধার কারণে অনেক সময় যারা হাতের রেমিটেন্স ধরে রাখেন, তারা এই সময় কিছুটা ইনফ্লোটাও বাড়বে, সেরকম একটা বিষয় আছে। এই প্রসঙ্গেতেই আলতাফ পারভেজ আপনার কাছে আসতে চাই। মানে মধ্যপ্রাচ্যে তো যুদ্ধ চলছে, আশেপাশের আঞ্চলিক যুদ্ধে আসলে ছড়িয়ে গেছে। তেল নির্ভর ইকোনমি, তেল শোধনাগারগুলোতেও আক্রমণ হচ্ছে। যদি সেখানকার ইকোনমি কলাপস করে শেষ পর্যন্ত, বা এখন পর্যন্ত যে অবস্থা আছে, বাংলাদেশ থেকে যেই প্রবাসী শ্রমিক আমরা পাঠাই, যে রেমিটেন্সটা আসে, সেটা নিয়েও কি ভবিষ্যতে আমাদের শঙ্কা করতে হচ্ছে? হ্যাঁ, সেটা দীর্ঘমেয়াদে আসলে অনেক শঙ্কা আছে। প্রথমত, যুদ্ধ যেভাবে ছড়াচ্ছে বা দীর্ঘদিন ধরে চলবে মনে হচ্ছে, তাতে অনেক প্রবাসী শ্রমশক্তি ফেরত আনতে হবে, এবং কাতার থেকে ফেরত আনার একটা প্রক্রিয়া ইতিমধ্যে আজকেই বোধহয় শুরু হচ্ছে। কাতার এয়ারওয়েজ তাদের বিমান শেয়ার করেছে বাংলাদেশকে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে, এবং এটা যদি ইরানে গৃহযুদ্ধের আদল নেয় এবং শরণার্থীরা আশেপাশের দেশে ছড়িয়ে পড়তে থাকে বড় সংখ্যায়, তাহলে ইরান আরো বেপরোয়া হয়ে কিছু আক্রমণ করবে। ফলে ওইসব দেশই বলবে যে শ্রমিকদের তোমরা নিয়ে যাও। আমাদের কিন্তু এরকম অভিজ্ঞতা আছে। কুয়েত থেকে বাংলাদেশ একসময় বাংলাদেশিদের নিয়ে এসেছিল। সেটা একটা বড় ধরনের পদক্ষেপ কিন্তু বাংলাদেশকে নিতে হবে, এবং এর ফলে আবার সেই শ্রমিকদের এখানে পুনর্বাসনের ব্যাপার আছে। ফলে 3টা ঘটনা ঘটছে। এক হলো প্রবাসীদের কাজের জন্য যাওয়া কমে যাবে, ভিসা পাওয়া বন্ধ হয়ে যাবে, আবার ফেরত আনা। ফলে এই একটা সরাসরি প্রতিক্রিয়া আমাদের রিজার্ভে পড়বে। অসংখ্য ধন্যবাদ আলতাফ পারভেজ আপনাকে, ধন্যবাদ খন্দকার গোলাম মুয়াজ্জেম আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে এটিএন নিউজের সঙ্গে থাকুন।